কোটা আন্দোলন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীকে 14 দূতাবাসের চিঠি। শুরুতে জামায়াত শিবির ঘাপটি মেরে পরে ভয়ঙ্করভাবে সামনে আসে বলছেন প্রধানমন্ত্রী। জানাবো কোটা আন্দোলন সবার পরাজয়। এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন মুক্তিযোদ্ধা ছেলে নাতিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা আন্দোলন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীকে 14 দূতাবাসের চিঠি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় 14 দেশের দূতাবাস ও হাইকমিশন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে তারা গভীরভাবে মর্মাহত হওয়ার পাশাপাশি উদ্বেগের কথাও জানিয়েছেন। একই সঙ্গে দূতাবাস ও হাইকমিশনগুলো সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের টেকসই সমাধান খুঁজতে এবং নতুন করে প্রাণহানির ঘটনা এড়ানোর ক্ষেত্রে উৎসাহ দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে লেখা এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অংশীদার হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহত হওয়ার এবং সহিংসতা ও সম্পদের ধ্বংসের ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়ানোর লক্ষ্যে অব্যাহত প্রয়াসে বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে তারা উৎসাহ দিয়ে যাবে। এই লক্ষ্য অর্জনে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপকে তারা স্বাগত জানিয়েছে। মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মাত্রা অতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের যে ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তারা এর প্রশংসা করেছে। চিঠিতে আরও বলা হয়, গত কয়েকদিনে আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা জরুরি। তেমনি মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সহ মানবাধিকার সমুন্নত রাখা গুরুত্বপূর্ণ। গত 21শে জুলাই কোটা আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। শুরুতে জামায়াত শিবির ঘাপটি মেরে পরে ভয়ঙ্করভাবে সামনে আসে বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুরুতে কোটা সংস্কার আন্দোলনে জামায়াত শিবির সন্ত্রাসীরা ঘাপটি মেরে থাকলেও পরে ভয়ঙ্করভাবে সামনে আসে। শেখ হাসিনা বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাথমিকভাবে জামায়াত শিবির সন্ত্রাসীরা লো প্রোফাইলে থাকলেও একটা পর্যায়ে ভয়ঙ্করভাবে আবির্ভূত হয়। প্রধানমন্ত্রী বলেন, যেই প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা ও উন্নয়নের প্রতীক, জনসেবামূলক এবং যেখানে যেখানে সাফল্য সন্ত্রাসীরা সেসব প্রতিষ্ঠানে হামলা করে। এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কোভিড হাসপাতাল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এবং ডেটা সেন্টার সবগুলো আমাদের উন্নয়নের প্রতীক। এসব প্রতিষ্ঠান জনগণকে সেবা দেয় এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংসে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সেনা সদস্যরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে। শেখ হাসিনা জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে তার দল, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 21 জন মারা গেছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি দলমত নির্বিশেষে সংঘাত, নিহত ও আহতদের সহযোগিতা করছেন। সহযোগিতা করার ক্ষেত্রে তিনি দল বিবেচনা করতে আগ্রহী নন। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আন্দোলন যখন চরম মুহূর্তে ছিল তখন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটার অস্তিত্বই ছিল না। তখন তাদের দাবির যৌক্তিকতা কি ছিল? কোটা আন্দোলন সবার পরাজয়। আমাদের বিষয়বোধ যে কত প্রবল কোটা আন্দোলনকে ঘিরে দেশে সংগঠিত অপকর্মগুলোতে তার পরিচয় মিলেছে। এত মৃত্যু আর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো বিভৎসতায়, হিংসার নৃশংসতায়, উন্মত্ততায় আর বর্বরতায় অস্তিমিত আমাদের বিস্ময়ের শেষ নেই। আমরা আর কোনো আন্দোলনে এত মানুষের মৃত্যু, এত ধ্বংস দেখিনি। অথচ পুনরাবৃত্ত এই অপকর্মগুলোর উৎস যে দেশে বরাবরই বিরাজমান, সেটা ভেবে একটু গভীর হলে তা এড়ানো যেত। আক্ষেপের কথা, আমরা প্রায়শই বিচ্ছিন্ন বৃক্ষগুলোকে দেখি, কিন্তু এই বৃক্ষরাজি সমারোহে সৃষ্ট অরণ্য আমাদের চোখে পড়ে না। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে শুধু বল প্রয়োগে বা আদালতের দোহাই দিয়ে উপেক্ষা করার চেষ্টা ছিল। সমাধান চায়নি তারা, যাদের হাতে সমাধান ছিল। আর চায়নি বলেই আন্দাজ করে তারা বলেছে যে শিক্ষার্থীদের ভিতর জামায়াত বিএনপি ঢুকে পড়েছে। কিন্তু আলোচনা করে, শান্তিপূর্ণ সমাধান করে সেই প্রবেশ বন্ধ করার উদ্যোগ নেননি। এখন কারফিউ দেশে, হয়েছে সেনা মোতায়েন। ছাত্রলীগ আক্রমণ করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা দিতে গিয়ে নিজেরাই বিতাড়িত হয়ে ভালো শিক্ষা পেয়েছে। জনপদে জনপদে আওয়ামী লীগ নামার সাহস পায়নি, কিংবা যারা নেমেছিল তারা টিকে থাকতে পারেনি। ছাত্রছাত্রীরা মারা গেছে, শিশু, নারী সহ সাধারণ মানুষ মারা গেছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী মারা গেছে, পুলিশের সদস্যরা মারা গেছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস হয়েছে। তাহলে দেখা যাচ্ছে সবাই আক্রান্ত হয়েছে, মৃত্যু আর সহিংসতার শিকার হয়েছে কোনো না কোনোভাবেই। আজ কারফিউ দিয়ে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এখন ভাববার পালা, জয় হলো কার নাকি পরাজয় বরং সবাই মিলে।
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা জয় হয়েছে, কারণ তারা যেটুকু কোটা চেয়েছে তার চাইতে বেশি পেয়েছে। কিন্তু তাদের অসংখ্য সতীর্থের প্রাণ গেছে, অনেকেই গুরুতর আহত হয়েছে, তাদের শিক্ষার ক্ষতি হচ্ছে। সরকার শেষ পর্যন্ত থামাতে পেরেছে, কিন্তু ভাবমূর্তি আর রাষ্ট্রীয় সম্পদের যে ক্ষয় হয়েছে তা তাদের কল্পনাতীত। একটা সময় হয়তো সবই নিয়ন্ত্রণে আসবে, কিন্তু ইতিহাসে এই আন্দোলন যেভাবে লেখা হবে তা কারোর জন্য স্বস্তিদায়ক হবে না। বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, তাদের রোজগার থেমে গেছে, ইন্টারনেটের ব্ল্যাকআউটে ছোট থেকে বড় ব্যবসা পথে বসেছে। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেই পরিবারগুলোর যারা স্বজন হারিয়েছে। পক্ষ বিপক্ষ কোনো পক্ষই এদের খোঁজ রাখবে না কোনো দিন। এই অবস্থায় নতুন করে নড়িয়ে দিয়েছে অর্থনীতির ভিতকে। এমনিতেই তলানিতে দেশের অর্থনীতি। দ্রব্যমূল্যের লাগামহীন অবস্থার সাথে লাগামহীন দুর্নীতি মানুষকে ক্ষুব্ধ করে রেখেছে ভয়ঙ্করভাবে। নতুন করে এই অচল অবস্থা কারখানার উৎপাদন কমাবে, সেবা খাতকে বিপর্যস্ত করবে এবং একটা দীর্ঘ মন্দাভাব নিয়ে আসবে পুরো অর্থনীতির চক্রে, যার কারণে প্রবৃদ্ধির হার কোথায় গিয়ে ঠেকবে কেউ আন্দাজও করতে পারছে না। করোনাকালে চাকরি হারিয়েছে বহু মানুষ, এখন আবার হারাবে অনেকে। ইন্টারনেট ভিত্তিক ব্যবসা সাময়িকভাবে চলে যাচ্ছে নেপাল, স্থানীয়ভাবে অন্য দেশে স্থানান্তরিত হবে অনেক ব্যবসা। অর্থাৎ লম্বা সময়ের স্থবিরতা উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনীতিকে নতুন করে সংকট তৈরি করবে। একটা চাকরির আন্দোলন যে শেষ পর্যন্ত এমন হিংস্র দাঙ্গায় পরিণত হবে কেউ হয়তো ভাবতেও পারেনি। বেশি উপার্জন হারাচ্ছেন অতি দরিদ্র ও সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী। কোটা সংস্কার আন্দোলন হয়েছিল 2018 সালে। সেই সময় সরকার প্রধান বিরক্ত হয়ে সব কোটা বন্ধ করে দিয়ে পরিপত্র জারি করেছিলেন, কিন্তু সমাধান করা হয়নি। একটা সমস্যা এত বছর ধরে জিইয়ে রাখাটাই তো শাসন ব্যবস্থা সম্পর্কে মানুষকে ধারণা দেয় যে কি চলছে দেশে। সরকারি বয়ান এখনো এমন যে ছাত্রদের ঘাড়ে ভর করে সহিংসতা ছড়িয়েছে জামায়াত বিএনপি। সেটা ঠিক, সেটা যে তারা করবে সেই রাজনৈতিক প্রজ্ঞা থাকলে তো সমাধানের চেষ্টাই হতো বুদ্ধিদীপ্ত কাজ, তা করা হয়নি। দ্বিতীয় হলো, এত মানুষকে সম্পৃক্ত করে এত পরিকল্পিতভাবে নাশকতা করতে পারা সরকারি গোয়েন্দা সংস্থাসমূহের ব্যর্থতায় তুলে ধরে। আরেকটা কথা না বললেই নয়, এত মানুষ রাস্তায় নেমে আসাকে শুধু জামায়াত শিবির বা বিএনপি বয়ানে দেখলে সমস্যার গভীরে প্রবেশ কোনোদিনই হবে না। যারা মানুষ মেরে ঝুলিয়ে রেখে হিংস্রতা দেখিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে তারা কারা। তারা অপেক্ষায় আছে তাদের আমল কবে আসবে সেই জন্য। ক্ষমতা ধরে রাখা আর ক্ষমতা ফিরে পাওয়ার যে দাপট, যে মানুষ হারিয়ে যাচ্ছে দৃশ্যপট থেকে। একটা আমরা ওরা বিভাজন শুধু শাসক বিরোধী দলের নয়, প্রশাসক, রাজনৈতিক দল এবং জনগণেরও বিভাজন করে ফেলেছে। শাসক দলের সাধারণ সম্পাদক বলেছিলেন ছাত্রলীগই যথেষ্ট, কিন্তু প্রমাণিত হয়েছে যে এরা কেবল পরিস্থিতি নষ্ট করতেই যথেষ্ট। শাসক দলের নেতারা কি বুঝলেন এবার যে তাদের কর্মীরা সংযত না থাকলে কি ঘটে? যা স্বাভাবিক, যা ন্যায্য সেটা না করে সবাইকে উপেক্ষা করাই হলো দম্ভ। জনগণকে উপেক্ষা করা কোনো রাজনীতি নয়। ভালোবাসা আর সহমর্মিতার রাজনীতি করতে পারছে না শাসক দল, এবার সেই চেষ্টা কি করবে? কোটা আন্দোলন, মুক্তিযোদ্ধার ছেলে নাতিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ। বগুড়ার ধুনট পৌরসভার মেয়র ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এজিএম বাদশা, তার ছেলে সাব্বির হোসেন এবং ভাতিজা আবু রায়হানের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে নাশকতার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুঁসে উঠেছেন। শনিবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে পৌর ছাত্রলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধুনট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মেয়র এজিএম বাদশা মুক্তিযোদ্ধার সন্তান ও তার মা ভাতাভোগী। বিএনপি জামায়াত চলমান কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সারা দেশে নাশকতা চালিয়ে হাজার হাজার কোটি টাকার সরকারি সম্পদ ধ্বংস, প্রশাসন সহ সাধারণ মানুষের জানমাল হুমকির মুখে ফেলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে এজিএম বাদশার প্রয়াসে ছেলে সাব্বির হোসেন ও ভাতিজা আবু রায়হানের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতা করতে গত 18 জুলাই ধুনট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জড়ো হতে থাকেন। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ইটপাটকেলের ব্যাগ কেড়ে নিয়ে পুলিশ ও সহকারী কমিশনারের কাছে জমা দেওয়া হয়। পরে তারা মেয়র এজিএম বাদশার বাড়ির সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকেও তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পুলিশ সেখান থেকে দুজনকে গ্রেফতার করে। রামদা, কিরিজ, লোহার রড, বাটাম ও ইট ভর্তি ব্যাগ উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়। ধাওয়া খেয়ে তারা মেয়রের বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ে আবারও সমবেত হওয়ার চেষ্টা করে। মেয়রের ছেলে ও ভাতিজা পরদিন সন্ধ্যায় দলবল সহ ছাত্রলীগ ধুনট কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহাগের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও মেয়রের নামে হুমকি দেন।
তিনি আরও বলেন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশা আওয়ামী লীগের সুবিধাভোগী হয়েও সরকার পতনের জন্য গত 14 বছর পারিবারিকভাবে বিএনপি জামাতের সঙ্গে হাত মিলিয়ে আসছেন। নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে তিনি মরিয়া হয়ে সপরিবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।